শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী নাকি তার স্ত্রী বড় মাকে ভয় পেতেন। এটা আবার কেমন রহস্যজনক কথা, আগে কখনো শুনিনি আমরা এমন কথা। না, আজ শুনবেন ঠাকুরের এই চ্যানেলে। আজকে যাজন পর্বে শুনবেন যাকে আমরা পরম পিতা বলি, বিশ্বের মালিক বলি, তিনিও তার স্ত্রীকে ভয় পেতেন। কিন্তু কেন ভয় পেতেন, কি কারণে ভয় পেতেন, সবটা জানবো। তার আগে সকলকে জয়গুরু, দীক্ষিত অদীক্ষিত প্রত্যেককে জয়গুরু জানালাম। সকলে ভালো থাকবেন, প্রত্যেকের আগামী দিনগুলি খুব সুন্দর কাটুক, পরম পিতার কাছে সেই প্রার্থনা রেখে আমি আবার আলোচনার মূল পর্বে ফিরি, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, ঠাকুরকে সঙ্গে নিয়ে। আমরা শুনেছি আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি স্বামীরা স্ত্রীদের ভয় পান। হ্যাঁ, আছে, এমন বাস্তব উদাহরণ আছে, আমরা প্রায় প্রত্যেকেই দেখেছি, আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে। স্বামীরা স্ত্রীদের ভয় পান, প্রায় কুঁকড়ে থাকে, অনেক সময় আতঙ্কিত হয়ে থাকেন স্ত্রীদের ভয়তে, তাদের দাপটে। কিন্তু তা বলে পরম পিতা বিশ্বের মালিক তিনিও তার স্ত্রীকে ভয় পাবেন, বড় মাকে ভয় পাবেন কেন? এমন তো হবার কথা নয়। যে পরম পিতা জীবন দর্শন আদর্শ দিয়ে আমাদের শেখান, ব্যক্তিগত পারিবারিক জীবনকে সুন্দর করার রাস্তা বলে দেন, শান্তিময় পরিবেশে থাকার রাস্তা তৈরি করে দেন, সেই পরম পিতা তার স্ত্রীকে ভয় পাবেন, এমনটা হওয়ার কারণটা কি? আর শুধু পরম পিতা স্ত্রীকে ভয় পান এমন নন, একটু অন্যরকম কথা লাগছে শুনতে প্রথম দিকে। ঘটনা যত এগোবে তত বুঝতে পারবেন তিনি সত্যিই ভয় পেতেন। কিন্তু ভয় পাওয়ার আসল কারণটা কি, তার মধ্যে দিয়ে আমরা কি পেতে পারি? এবং শুধু ঠাকুর একা ভয় পান না বড় মাকে। বর্তমান আচার্যদেব যিনি নিজেকে পরিচয় দেন যে আমি ঠাকুরের চেলা, আমি একজন ঠাকুরের সাধারণ কর্মী, আমার কাছে ঠাকুর সব, যিনি এই পরিচয় রাখেন নিজের সম্বন্ধে ঠাকুরকে ঘিরে, সেই আচার্যদেব স্ত্রীকে খানিকটা ভয় পান। এটা সত্যি, এটাও বাস্তব। কেমন অন্যরকম গল্প ঘটনা আজ উঠে আসছে এই চ্যানেলে। কারণ সৎসঙ্গ তো কোনো কিছু আড়াল করতে শেখায় না, স্পষ্ট করে সব কথা সত্যের মাধ্যমে প্রকাশ্যে আনতে শেখায়, চেপে রাখতে নয়। ঠাকুর তার স্ত্রীকে ভয় পান, আচার্যদেব ঠাকুরকে অনুসরণ করেই তার স্ত্রীকে ভয় পান। দুটি ঘটনা আজ উঠে আসুক। দেওঘর আশ্রমে এক বিড়াল ছিল, খুব সুন্দর দেখতে, নাদুস নুদুস চেহারার। কিন্তু এই বিড়ালটি আশ্রম কর্মীদের খুব উৎপাত করছিল। যখন তখন যার তার ঘরে ঢুকে পড়ছে, দুধ খেয়ে নিচ্ছে, অন্যান্য খাবার উল্টে দিচ্ছে, মুখ দিয়ে দিচ্ছে, অথবা কারোর উঠোনে রাখা কোনো জিনিস সেগুলি উলট পালট করে দিচ্ছে, কোথাও পায়খানা পেচ্ছাপ করে চলে আসছে। বেশ কিছুদিন ধরে ওই আশ্রমের বিড়ালটি আশ্রম কর্মীদের খুব উৎপাত করছিল, সমস্যার সৃষ্টি করছিল। এবার আশ্রমবাসীরা তারা অনেকদিনই বিড়ালের অত্যাচার সহ্য করার পরে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয় এর একটা ব্যবস্থা করতে হবে, কারণ এই উৎপাত নিয়ে আর বেশি দিন সুস্থভাবে থাকা সম্ভব হবে না আশ্রমে। তারা ঠাকুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে ঠাকুরকে জানালে ঠাকুর নিশ্চয়ই কোনো না কোনো সমাধান সূত্র দেবেন, আমরা সেই অনুযায়ী বিড়ালটার ব্যবস্থা করতে পারবো। তারা ঠাকুরকে গিয়ে বলেন, ঠাকুর, এই বিড়ালটি এরকম এরকম সমস্যার সৃষ্টি করছে, আমাদের ঘরে যখন তখন ঢুকে পড়ছে, খাবার দাবারে মুখ দিচ্ছে, কখনো ফেলে দিচ্ছে, যেখানে সেখানে পায়খানা বাথরুম করছে। ঠাকুর, এভাবে কি থাকা যায়? আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আমরা চাই ঠাকুর বিড়ালটাকে বেঁধে রাখা হোক, বা অন্তত গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া হোক, যাতে বিড়ালটা তার মুভমেন্টটা আমরা বুঝতে পারি অনেক আগে থাকতেই, কখন সে কোথায় যাচ্ছে আমরা সাবধান হতে পারবো তার এই ঘন্টার আওয়াজ শুনে। পরমপিতা সবটা শুনলেন। সবটা শোনার পরে তিনি হালকা মৃদু হাসি দিয়ে ওই আশ্রমবাসীদের, আশ্রম কর্মীদের বলেছিলেন যে, দেখো বাপু, এই বিষয়ে আমি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না। আমি দুহাত তুলে সমর্পণ করলাম, এখানে আমার কিচ্ছু করার নেই। এই বিড়ালটা কার তোমরা জানো তো? আগে বড় মার। হ্যাঁ, ও আমার হোম মিনিস্টারের বিড়াল, ওখানে আমি হাত দেব না, আমার হাত দেওয়ার কোনো জায়গা নেই। তোমরা বরঞ্চ গিয়ে হোম মিনিস্টারের সঙ্গে কথা বলো, বড় বউকেই বলো, বুঝিয়ে বলো, বড় বউ যা ব্যবস্থা নিতে বলবে তোমরা সেই ব্যবস্থা নিও। এক্ষেত্রে আমার সিদ্ধান্ত কোনো কাজ করবে না, আমি কোনো সিদ্ধান্ত নেব না। আশ্রম কর্মীরা চলে আসেন, তারা বড় মায়ের কাছে নিবেদন করেন বিষয়টি। বড় মার সিদ্ধান্ত অনুযায়ী, মতামত অনুযায়ী ওই সমস্যার সমাধান করা হয়েছিল পরবর্তীতে। এখানে প্রশ্ন উঠে আসে এই ঘটনার মধ্যে দিয়ে, যে পুরুষোত্তম, যে পরম পিতা, যাকে আমরা ঠাকুর বলি, বিশ্বের মালিক বলি, যার দীক্ষায় দীক্ষিত, যার ইষ্টপ্রীতি করি, লাখো লাখো মানুষ যার কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গেছে, সমস্যা নিবেদন করেছে, প্রত্যেক ক্ষেত্রে ঠাকুর প্রত্যেকটি সমস্যার সুন্দর সমাধান বলে দিয়েছেন। প্রত্যেকের
ভালো থাকার, জীবন বদলে যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছেন। অনেক জটিল জটিল সমস্যা ঠাকুর সমাধান করেছেন। স্বাভাবিক, যিনি বিশ্বের মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সবটা জানেন, তিনি তো সমস্যার সমাধান করবেনই, তা যত ছোটই হোক আর যত জটিল কঠিনই হোক, তার কাছে কোনো কঠিনটাই কঠিন নয়। তাহলে এক্ষেত্রে একটা সামান্য বিড়ালের সিদ্ধান্ত নিতে, বিড়ালটা গলায় ঘন্টা বাঁধা বা কোথাও নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা, এই তো সামান্য একটা আবদার ছিল আশ্রমবাসীদের, আশ্রম কর্মীদের। এর মধ্যে তো কোনো জটিলতা ছিল না, কঠিন সমস্যা ছিল না। তাহলে ঠাকুর কেন আত্মসমর্পণ করলেন? কেন সিদ্ধান্ত দিলেন না যে যাও বিড়ালটাকে বেঁধে রাখো, গলায় ঘন্টা পরিয়ে দাও, ও আর তোমাদের সমস্যার সৃষ্টি করবে না? কেন ছেড়ে দিলেন বড় বইয়ের ওপরে? কেন নিজেকে গুটিয়ে নিলেন এই সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে? এতগুলি প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নের উত্তর খুঁজবো। সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে আচার্যদেব তার স্ত্রীকে কতটা ভয় পান, কেন পান, সেটাও একটু জানার দরকার আমাদের। এক দাদা একদিন আচার্যদেবকে প্রশ্ন করছিলেন, দাদা আপনার সঙ্গে আপনার স্ত্রীর ঝগড়া হয় না, তর্কাতর্কি হয় না, মনোমালিন্য হয় না? সেই একই স্টাইল আচার্যদেবও হালকা হাসি দিয়ে সে দাদাটিকে বলছেন, মাথা খারাপ, বউয়ের সঙ্গে কেউ তর্ক করে, ঝগড়া করে? আপনি পেরেছেন কোনোদিন আপনার বউয়ের সঙ্গে জিততে? আমি যে পারবো? পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে তর্ক করে চিৎকার করে জিততে পেরেছে? তাহলে তো মা দুর্গা জিততেন না, অসুর জিততেন। অসুরও পারেননি মা দুর্গার সঙ্গে, অসুরও হেরেছিলেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, নারীরাই জেতে। তাই দাদা বেকুবের মতন কেন তর্ক করব? আমি সে রাস্তায় যাই না। আর আরেকটি ঘটনা, এক দাদা বলছিলেন পরিবারে অশান্তি, স্ত্রী খুব চিৎকার করে, মেজাজ করে কিছু বলতে গেলেই, বা অনেক স্ত্রীরা এসে বলেন স্বামী খুব মেজাজ করে, চিৎকার করে। সেক্ষেত্রে আচার্যদেব সমস্যার সমাধান দিয়েছেন, বলেছেন যখন একজন কেউ খুব কোনো কারণে রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, তার মাথার যখন ঠিক থাকে না, তখন অপরজন, অপর পক্ষ কিছুক্ষণের জন্য চুপ থাকবেন, ধৈর্য ধরবেন, সম্ভব নাহলে জায়গা থেকে সরে যাবেন, কিছুটা কিছুটা সময়ের জন্য দূরত্ব রাখবেন। যখন তার মাথা ঠান্ডা হবে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে, তখন এসে তাকে বোঝাবেন যে কোথায় ভুল হচ্ছিল, কি করা উচিত, কিভাবে করলে সবটা ঠিক হয়। উত্তেজিত অবস্থায় যদি আপনি তাকে বোঝাতে যান, সে আরো উত্তেজিত হবে। একটা সময় পর খুব স্বাভাবিক আপনিও মেজাজ হারাবেন, আপনার মন খারাপ হবে, আপনিও চিৎকার করবেন। তখন সামান্য সমস্যাটা বিশাল আকার অশান্তিতে পৌঁছাবে। তাই সাময়িক চুপ থাকবেন, সম্ভব হলে দূরে সরে যাবেন, পরিস্থিতি ঠান্ডা হলে বুঝিয়ে কথা বলবেন, দেখবেন প্রত্যেকটা সমস্যা সমাধান হচ্ছে, কোনোটাই বড় অশান্তিতে পরিবর্তন হবে না, হতে পারে না। আর আচার্যদেব নিজের স্ত্রীর সম্বন্ধে যে উদাহরণটা দিয়েছিলেন, সেটা নিতান্তই মজা করে দিয়েছিলেন। খুব, উনি তো রসিক মানুষ, ঠাকুর আমার রসিক শেখর, তো ঠাকুরের সন্তান, তো তাই কিছুটা রসিকতার সুরেই তিনি কথাগুলি বলেছিলেন, নিজের বৈবাহিক জীবনকে নিয়ে, পারিবারিক জীবনকে নিয়ে। এবার আসি, ঠাকুর সত্যিই কেন বড়মার বিড়ালটাকে বেঁধে রাখার ক্ষেত্রে নিজে কোনো সিদ্ধান্ত নিলেন না, নিজেকে সরিয়ে নিলেন, গুটিয়ে নিলেন? সেই উত্তরগুলো খোঁজার আগে আমরা একটা বাস্তব উদাহরণে আসি। ধরুন একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, একটা কোম্পানি, যার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেখানে প্রোডাকশন হয়, উৎপাদন হয়। তো যে জিনিসটাই উৎপাদন করুক সেই কোম্পানিটা, উৎপাদন করার জন্য তাকে তো আগে কিছু জিনিস কিনতে হয়, কাঁচামাল কিনতে হয়। এই কাঁচামাল কেনা, উৎপাদন করা, সবটাই কি একটা দুটো লোক করে? না। যারা কাঁচামাল কেনে সেটা পারচেজ ডিপার্টমেন্ট, যারা উৎপাদন করছে সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। এবার কাঁচামাল কেনা, উৎপাদন করা তো হলো, প্রোডাক্টটা কোথায়, কি দামে, কিভাবে বিক্রি করা যায়, কিভাবে প্রচার করা যায়, এগুলোর জন্য তো আরো কিছু লোকের দরকার। তাহলে এই প্রোডাক্টের কস্ট কি হবে, বিক্রয় মূল্য কি হবে, লভ্যাংশ কি হবে, প্রফিট মার্জিন কি থাকবে, এগুলো নির্ধারণ করার জন্য, এবং এক্ষেত্রে সরকারকে কর কিভাবে দিতে হবে, করের নিয়ম কিভাবে পালন করতে হবে, মানে ট্যাক্সেশন, জিএসটি এবং ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টস, ওভারঅল একটা ফাইন্যান্স রিলেটেড, অর্থনীতি রিলেটেড জায়গা তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠানটার জন্য। তাহলে সেখানে ফাইন্যান্স টিম চলে এলো। এরপরে বিক্রি করা, সেটার জন্য সেলস টিমের দরকার আছে, বিক্রয় করার জন্য সেলসম্যানের দরকার আছে। তাহলে একটা প্রতিষ্ঠানকে ঠিক মতো চালাতে গেলে অনেকগুলি লোকের দরকার হয়, অনেকগুলি ডিপার্টমেন্টের দরকার হয়। কিন্তু প্রতিষ্ঠানটার মালিক কি সবাই? প্রতিষ্ঠানটাকে সবাই শুরু করেছিলেন? না, একজন বা দুজন, কয়েকজন মিলে একটা প্রতিষ্ঠানকে শুরু করেন। যারা নিজেদের অর্থ বিনিয়োগ করে একটা প্রতিষ্ঠান শুরু করে, তারা সেই প্রতিষ্ঠানটির মালিক। প্রতিষ্ঠানটির মালিক প্রতিষ্ঠানে কাজ করা কর্মচারীদের মালিক নয়, যদিও এই ভুল ধারণা গেঁথে দেওয়া হচ্ছে, এটা ভাঙা উচিত। সেই প্রতিষ্ঠানের মালিকরা সবটা করতে পারছেন? পারছেন না। তারা ইউনিট ওয়াইজ, কাজ ওয়াইজ বিভিন্ন মানুষের উপর নির্ভর করছেন। এবার যদি ওই প্রতিষ্ঠানে গিয়ে কেউ কোনো একটা নির্দিষ্ট বিষয়, বাইরের লোক, বাইরের প্রতিষ্ঠান থেকে এসে যদি বলে
দাদা আমি আপনার ডিপার্টমেন্টের আপনার প্রতিষ্ঠানের ট্যাক্সের ডিটেলসটা চাই, আমার অ্যাকাউন্টসের হিসেবটা চাই, লেজারটা চাই, মেলাতে হবে। কেউ যদি বলে দাদা আপনার ওই প্রোডাক্টের গুণাগুণটা আমায় বুঝিয়ে দিন, মালিক পক্ষরা কি পারে বোঝাতে সবটা? তাদের মাথায় কি সবটা রাখা সম্ভব? কিন্তু তারা তো প্রতিষ্ঠানটার মালিক, তারা পারছে না কেন? কেন তারা বলছে দাদা এটা সেলস ডিপার্টমেন্টের ব্যাপার, আপনারা সেলস ডিপার্টমেন্টে কথা বলুন, এটা অর্থনীতি জড়িত বিষয়, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কথা বলুন, এটা ম্যানুফ্যাকচারিং ইস্যু, এটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে গিয়ে কথা বলুন। তাহলে মালিক পক্ষ কেন নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে সেখান থেকে? তারা তো ব্যবসাটা শুরু করেছিল, পরিকল্পনা তো তাদের। তাহলে তারা কি এখানে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি বাস্তবিক কারণে তারা আরো এক্সপার্ট ওয়েতে কাজ করার জন্য সবটা নিজের ওপর চাপ না নিয়ে, নিজের আধিপত্য সব জায়গাতে বিস্তার না করার চেষ্টা না করে, প্রতিষ্ঠান অনুযায়ী ইউনিট অনুযায়ী অনেকগুলো লোককে সেখানে রাখলো এবং প্রত্যেকটা ইউনিটকে এটা বুঝিয়ে দেওয়া যে তোমাদের ইউনিট ওয়াইজ গুরুত্ব দিচ্ছি আমি মালিক হওয়ার পরেও, আমি প্রতিষ্ঠানে মালিক হতে পারি, কিন্তু তোমাদেরও যথেষ্ট অবদান আছে প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে দাঁড় করানোর ক্ষেত্রে। তাই আমি প্রত্যেকটি ইউনিটগুলিকে আলাদা মর্যাদা দিচ্ছি। আমি সব বিষয়ে কথা বলছি না, সব জায়গাতে সিদ্ধান্ত নেবার অগ্রাধিকার রাখছি না, তোমাদেরকেও সেই অগ্রাধিকার দিচ্ছি সিদ্ধান্ত নেবার, কাজ করার স্বাধীনভাবে তোমরা তোমাদের মতামত প্রকাশ করো। এইভাবে যদি একটা প্রতিষ্ঠান চলে, ক্ষমা করবেন কেউ যদি কোনো প্রতিষ্ঠানে মালিক হন, অদীক্ষিত মালিক হন, আমি কারো দোষ ত্রুটি ধরছি না, বর্তমান সমাজে বিশেষ করে প্রতিষ্ঠানগুলি খুব নোংরা রাজনীতির মধ্যে দিয়ে চলছে। একবারটি ঠাকুরের এই প্রিন্সিপাল মেনে, ইডিওলজি মেনে যদি কোনো ইউনিটকে, কোনো সংগঠনকে এইভাবে চালাতে পারেন, প্রতিযোগিতা থাকতে পারে, সুস্থ প্রতিযোগিতা থাক, কিন্তু কোনো রাজনৈতিক ভিন্ন প্রতিযোগিতা যেন কোনো প্রতিষ্ঠানে তৈরি না হয়, সেখানে প্রত্যেকটি ইউনিটকে এইভাবে সিদ্ধান্ত নেবার অগ্রাধিকার নেওয়ার জায়গা দিন, প্রত্যেকের যেন একটা নির্দিষ্ট শ্রদ্ধা ভালোবাসা ক্যাপ্টেন্সি করার জায়গা থাকে। তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠানে কর্মচারীরা অনেক আন্তরিকভাবে, অনেক ভালোবেসে, যতটা না আপনি আশা করেছিলেন, এখন যদি 100% না দিয়ে কাজ করে, আপনি যদি এই মেন্টালিটি আপনার প্রতিষ্ঠানে এস্টাবলিশ করতে পারেন, আগামী দিনে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীরা 100% বেশি দেওয়ার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য কাজ করবে, মিলিয়ে নেবেন। এবার আসি ঠাকুর কেন এক্ষেত্রে নিজেকে সিদ্ধান্ত নেওয়া থেকে গুটিয়ে দিলেন। ঠাকুর বোঝাতে চাইলেন তাকে কেন্দ্র করে যে সংসার তৈরি হয়েছে, সেই সংসারে ঠাকুর একা কথা বলেন না, একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান না, একা অগ্রাধিকার পাবো, আমি যা বলবো সেটাই শেষ কথা, আমার কথার বাইরে কেউ চলতে পারবে না, কারোর মতামতের কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই, এমনটা ঠাকুর কোনোদিন চাননি। ঠাকুর বাই প্রেশার কোনোদিন কোথাও কাউকে দিয়ে কিছু করাবার কথা বলছেন না, সেটা নিজের একান্ত নিজের পরিবারের ক্ষেত্রেও ঠাকুর সেটাই প্রতিষ্ঠা করেছেন। সেই জন্যই ঠাকুর এই ঘটনায় সিদ্ধান্ত নিতে নিজেকে পিছিয়ে নিলেন। খুব ভালো করে ভাবুন তো, অনেক বড় বড় জটিল বিষয়, যে কোনো সমস্যার সমাধান ঠাকুর দিয়েছেন, আর এই সামান্য সমস্যার সমাধান থেকে ঠাকুর নিজেকে সরালেন কেন? ঠাকুর এটা প্রতিষ্ঠা করতে চাইলেন এমন একটা ঘটনার মাধ্যম দিয়ে যে এই সংসারে বড় বউ তারও যথেষ্ট মূল্য আছে, যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসার পাওয়ার জায়গা আছে, তারও সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে। সব অধিকার আমার একা নয়, সব অগ্রাধিকার ফলাবার অধিকার আমি একা নিইনি। আমি আমার স্ত্রীকে সমান মর্যাদা দিই, যাতে আমার স্ত্রী কোথাও নিজেকে ছোট না ভাবে, কোথাও আঘাত না পায়, তবে তো স্বামী স্ত্রীর বন্ডিংটা, তবে তো পরিবারের শান্তিটা চিরস্থায়ী হবে। তাই ঠাকুর সিদ্ধান্তের অগ্রাধিকারটা বড় মার ওপর ছেড়ে দিলেন। আরো একবার বড় মাকে আন্তরিক শ্রদ্ধা সম্মান জানানোর জন্য ঠাকুর এমন কাজ করলেন যাতে বড় বউ কোনোদিন ভাবতে না পারে ঠাকুর আমার উপর ছড়ি ঘরায়, আমাকে চাপে রেখে সংসার চালাতে চায়। এই আন্তরিক সম্পর্কটাকে বাস্তব উদাহরণ মাধ্যমে আমাদের সামনে, আপামর সৎসঙ্গী সমাজের সামনে তুলে ধরতে চেয়েছিলেন ঠাকুর, যাতে আমরা এইভাবে আমাদের সংসারে আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারি, আমরাও একে অপরকে সমান শ্রদ্ধা দিতে পারি। আমি স্বামী মানে আমি শেষ কথা বলবো, আমি আধিপত্য দেখাবো, স্ত্রীর কোনো সিদ্ধান্ত নেবার, কথা বলার, মতামত জানার, কোনো বিষয়ে কোনো কিছু করার কোনো অধিকার নেই, এমনটা যাতে না হয়। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে স্ত্রীকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে যে এই কাজগুলো যখন তুমি করো, এখানে ক্যাপ্টেন্সি রোলটা তোমার থাকবে, সিদ্ধান্ত তুমি জানাবে। হ্যাঁ, কখনো যদি তোমার মনে হয় যে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণের বাইরে, একটু কঠিন, আমি তো আছি, কথা বলবো, একসঙ্গে দুজনে ঠাকুরকে সঙ্গে রেখে, মাথার ওপর তো ঠাকুর আছেন অভিভাবক হিসাবে, তার ইডিওলজি, তার নীতি, বইপত্র পড়ে আমরা ঠাকুরকে বলে, ঠাকুরকে নিয়ে সিদ্ধান্ত নেব পরিবারটিকে সুন্দর করে চালানোর জন্য। আমার মনে হয় আজকের ঠাকুরের সেদিনের ঘটনা আর আচার্যদেব যে মজা করে কথাগুলি বলেছিলেন, সবটা এই ইম্প্যাক্টই তৈরি করে, এই নির্দেশিকাই দেয় আমাদের কাছে, এই বার্তাই দেয় যে পরিবারের প্রত্যেকটি সদস্যের যথেষ্ট মূল্য রয়েছে। ছোট ছোট শিশু, ছোট ছেলে মেয়ে, মাঝবয়সী ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা, ইয়ং স্বামী স্ত্রী, প্রত্যেকের আলাদা মর্যাদা রয়েছে। এখানে কেউ একাধিপত্য, একা অগ্রাধিকার ফলাবো এই মেন্টালিটির বাইরে এসে
প্রত্যেকের নির্দিষ্ট যে রোলটা রয়েছে সেই নির্দিষ্ট রোলের ক্ষেত্রে যেন আমরা প্রত্যেককে স্বাধীনতা দিই, প্রত্যেককে অগ্রাধিকার দিই, তাহলে দেখবেন প্রত্যেকটি পরিবার শান্তির পরিবেশ থাকবে, দীর্ঘস্থায়ী চিরস্থায়ী শান্তির পরিবেশ থাকবে। তা বলে কি সামান্য ভুল বোঝাবুঝি হবে না? হলেও সেটা নিয়ন্ত্রণের বাইরে যাবে না, কারণ সবসময় মেন্টাল সেটআপে থাকবে আজকের এই ঘটনা যে ঠাকুর তার স্ত্রীকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ঠাকুর সেখানে এতটুকু মাথা ঘামাননি। আমরাও ঠাকুরকে কেন্দ্র করে, আচার্যদেরকে কেন্দ্র করে এভাবেই পরিবারগুলিতে ছোট ছোট ভাবে ভাগ করে দেবো রোলগুলি, প্রত্যেককে অগ্রাধিকার দেব। অনেকে আমার কাছে কমেন্ট করেছেন পারিবারিক অশান্তিতে আছেন, আসুন আজকের এই ঘটনা আমরা এভাবেই মূল্যায়ন করি, বোঝার চেষ্টা করি, যে আবারও সংশোধন করে নিই। নিজের যদি কোথাও ইগো থাকে, কোথাও ভুল থাকে, সেটাকে ভেঙে বেরিয়ে পরিবারের সকলকে অগ্রাধিকার দিয়ে প্রত্যেকে ভালো থাকবো, এই আন্তরিক আবেদন পরম পিতার কাছে রাখলাম। যে ঠাকুর প্রত্যেকটি পরিবারের অশান্তির জায়গা দূরে সরাও, তোমার বার্তা, তোমার কথা, তোমার চিন্তা ভাবনা দিয়ে তাদের মাথা ভরিয়ে দাও, যাতে প্রত্যেকে ব্যক্তিগত ইগো ভুলে প্রত্যেককে অগ্রাধিকার দিয়ে পরিবারগুলি শান্তির সঙ্গে পরিচালনা করতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।